আমি কারো বাড়িতেই অবহেলার পাত্র হয়ে থাকতে চাই না। এটা তো তোর বাড়ি। না, আমার কোনো বাড়ি নেই, তোমার কাছে একটু থেকেই চলে যাব। তিশা আর ওর আপু কিছুই বুঝতে পারছে না। প্রায় সবার চোখেই জল, কিন্তু ভাইয়ের চোখে জল নেই। হয়তো আমার ফিরে আসাতে ভাইয়া খুশি হয়নি। তুই যদি বাড়ি ছেড়ে চলেও যাস, তাহলে কথা দিয়ে আমার সাথে মাঝে মাঝে দেখা করে যাবি। হঠাৎ করে বাবা বলল, ও যাবে মানে? ও কোথাও যাবে না, এটা ওর বাড়ি, আর ও এখানেই থাকবে। আগেই বলেছি আমার কোনো বাড়ি নেই, আমি একাই এখন ভালো আছি। আবার নতুন করে পরিবারের মায়ায় জড়িয়ে আবার নতুন করে অবহেলা পেতে চাই না আমি। মায়া সে আমাকে জড়িয়ে ধরল। দেখ বাবা, আমরা ভুল করে ফেলেছি। তুই চলে যাওয়ার পর আমরা সেই ভুলটা বুঝতে পেরেছি। তোর বাবা আর আমি সব জায়গায় তোকে খুঁজেছি, কিন্তু তোকে পাইনি। দেখ দাদু, সবাই যেহেতু এত করে বলছে, থেকে যা। আচ্ছা, আমি এখানে থাকবো, তবে আমার কাছে শর্ত আছে। আমি তোর সব শর্ত মেনে নিব। আমি আমার মতন থাকবো একটা রুমে, কেউ আমার রুমে আসবে না, রুম গোছাতেও আসবে না। তাহলে ঘর গোছাবে কে? আমারটা আমি নিজেই পারি, এতদিন তো আমারটা আমিই করেছি। আমি রাত 12টার আগে বাড়ি ফিরবো না, নিজের মতো করেই থাকবো। কিন্তু ওর রাত পর্যন্ত। সমস্যা হলে আমি চলে যাচ্ছি। না, কোনো সমস্যা নেই। আর আমি আমার খাবার বাইরে থেকে খেয়ে আসবো, এই বাড়ির খাবার আমি খাবো না, আর এইখানে শুধু আমিই থাকবো। নিজের বাড়ি খাবার রেখে বাইরে খেয়ে লাভ কি? অযথা টাকা নষ্ট। আমি আমার উপার্জন করা টাকা নষ্ট করব? কারো টাকা আমার লাগবে না। ছোটবেলার কথা আমার মনে আছে, টাকা না নিয়েও আমাকে মার খেতে হয়েছে। সময়ের কথা বাদ দে। আমি চাইলে ওই কথা ভুলতে পারবো না। শুধু তোমার অসুস্থতার কথা শুনে আমি এখানে এসেছি, না হলে জীবনও আসতাম না। আর আমার কাজটা শেষ হয়ে গেলে আমি আবার চলে যাব। কি কাজ দাদু ভাই? পরে বলবো। আচ্ছা, তোর রুমে গিয়ে এখন রেস্ট নি। আচ্ছা। তোর মুখের মাস্কটা খোল, একটু ভালো করে দেখতে পারলাম না। আমি ফ্রেশ হয়ে আসছি, তখন ভালো করে দেখো। এই বলে আমি চলে আসলাম। আসার সময় তিশা আর ভাবি, মানে ইমন ভাইয়ের বউ, আমার দিকে অবাক চোখে তাকিয়েছিল। হয়তো আমি যে এই বাড়ির ছেলে এটা ভাবতেই পারিনি। আমি আমার রুমে চলে আসলাম। রুমটা অনেক গোছানো। ব্যাগটা রেখে জামা কাপড় বের করে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে শুধু টাওয়ালটা পরে বের হলাম। রুমের দরজা লক করিনি। তখনই তিশা নামের মেয়েটা আমার রুমে এলো। আমার গায়ে শুধু একটা টাওয়াল। তিশা মেয়েটা রুমে এসে আমার দিকে তাকিয়ে রইল। আমি দেখা মাত্র আবার ওয়াশরুমে ঢুকে গেলাম। কি লুচু মাইয়া, এখন আমার দিকে তাকিয়ে আছে। ওইভাবে তাকিয়ে আছো কেন? আমার ডাকে মেয়েটার হুঁশ ফিরল বুঝি। মেয়েটা কোনো কথা না বলে একটা হাসি দিয়ে চলে গেল। আমি ওয়াশরুম থেকে বের হয়ে জামা কাপড় পরে নিলাম। তারপর ব্যাগ থেকে পিস্তলটা বের করে খাটের উপর রাখলাম। তখনই দাদু আমাকে ডাক দিল। আমি পিস্তলটা ওইখানে রেখেই দাদুর রুমে চলে গেলাম। দাদি আমাকে জিজ্ঞাসা করলো আমার রুম ঠিক আছে কিনা, আর রুমে কোনো সমস্যা আছে কিনা। এত বছর তো আর ওই রুমে কেউ থাকতো না, তাই জিজ্ঞাসা করলো আর কি। না দাদু, সব ঠিক আছে, এই বলে দাদির সাথে কথা বলতে লাগলাম। হঠাৎ আমার রুম থেকে একটা চিৎকারের আওয়াজ এলো। আমি তাড়াতাড়ি রুমে গিয়ে দেখি ওই মেয়েটা আমার রুমে, আর আমার পিস্তলটা মাটিতে পড়ে আছে। নিশ্চিত এই মেয়েটা আমার পিস্তলটা দেখে ভয় পাইছে। আমি তাড়াতাড়ি পিস্তলটা উঠিয়ে কোমরে গুজে নিলাম। হেই, আমার রুমে আসার সাহস তোমার কি করে হয়? এর আগের বার আসলে, এখন আবার এসে আমার জিনিস ধরেছ। আপনার সাথে প্রথম খারাপ ব্যবহার করেছিলাম, তাই ওইবারও ক্ষমা চাইতে এসেছিলাম। কিন্তু কে জানতো আপনি তখন গোসল করছেন। আমি ভাবলাম আপনার গোসল করা শেষ, তাই এখন ক্ষমা চাইতে আসলাম। কিন্তু এসে আপনাকে রুমে দেখলাম না, তাই পিস্তলটা দেখে আচমকা ভয় পেয়ে গিয়েছিলাম। এইসব ফালতু কথা রাখো। আমি জোরে জোরে কথা বলছিলাম। মা বাবা ভাইয়া ভাবি সবাই আমার রুমে আসলো। কি হয়েছে? আমি আগেই বলেছিলাম আমার রুমে যেন কেউ না আসে, তারপরও এই মেয়েটা কেন আমার রুমে আসে? ওর কাজ কি এখানে? পাপা, একটু শান্ত হ। কিসে শান্ত হব? আমার রুমে কেউ আসতে পারবে না, আর আমি আমার মতন থাকবো, সেটা আমি আগেই বলেছিলাম। ও হয়তো ভুল করে এসে গেছে। আপনি আমার ভাইয়ের বউ, আমার না। আমার ব্যাপারে কোনো কথা বলতে আসবেন না। আমি আমার ব্যাপার আমি নিজেই সামলে নিতে পারবো, আর ভুলেও আমার রুমে যেন কেউ না আসে। ও তোর ভাবি রিমন, ভালোভাবে কথা বল। আমি ভালোভাবে কথা বলতে শিখিনি। আমি রাস্তায় বড় হয়েছি, তাই রাস্তার লোকেরা যেমন কথা বলে আমি তেমন করেই কথা বলবো। রিমন, আমি তোর ভাই, আমার সাথে এমন করে কথা বলতে পারিস না। সেই ভাই, যার জন্য ছোটবেলায় প্রতিদিন মার খেতাম। টাকা চুরি না করেও যার জন্য আমি চোর প্রমাণিত হতাম আর মার খেতাম। আর সেই ভাই যে টাকা নিয়ে আমার কথা বলেছিল আর আমার বাড়ি থেকে চলে যাওয়ার কারণ তুমিই ছিলে।